দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী ইএনএন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সবটা বিষয় শুনবেন আশা করব, এবং পরবর্তী সময়ে আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা রাখবেন। দর্শক বন্ধুরা, আজকে আপনারা জানেন সামনেই রয়েছে এডিসি নির্বাচন তথা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে এডিসিতে একটি চতুর্মুখী রাজনৈতিক দলের একটা প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করছে রাজ্যের আপামর জনগণ। এবং বিশেষ করে একটা বিষয়, সেটা হচ্ছে এতটা দিন 2018 সালের নির্বাচনের পর বা 2023 সালে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে তিপ্রামথার সঙ্গে বিজেপির একটা অ্যালায়েন্স ছিল, আইপিএফটির একটা অ্যালায়েন্স ছিল। সেই জায়গায় কিন্তু এই এডিসি নির্বাচনে তিপ্রামথার সঙ্গে বিজেপির কিন্তু অ্যালায়েন্সটা আর অবশিষ্ট এই মুহূর্তে রইল না, যার কারণে এই প্রতিদ্বন্দ্বিতা আরো জোরালোভাবে মানুষ সেটাকে বিশেষ করে প্রত্যক্ষ করছে যে ফলাফল কোন দিকে যাবে। কারণ আপনারা জানেন যে তিপ্রামথা দল বা এই দলের যারা যে দুজন ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখনো এই সরকারের অধীনে মন্ত্রী রয়েছেন। পাশাপাশি যে পার্লামেন্টারি যে নির্বাচন হয়েছিল, পূর্ব আসনে তিপ্রামথার যিনি সুপ্রিমো রয়েছেন, ওনার বোন সম্মানিত কীর্তি সিং দেববর্মন, উনিও কিন্তু পূর্ব আসনে এখনো কিন্তু এমপি রয়েছেন ত্রিপুরার হয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই একটা পরিস্থিতির মধ্যে যেখানে একটা অ্যালায়েন্স ছিল, সেই অ্যালায়েন্স আজকে নেই। এখন তিপ্রামথা ওনারা নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিজেপি নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি সিপিআইএম এবং কংগ্রেসের কথা এখানে আমি তুলছি না, কারণ ওনারাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওনারা একসময় অ্যালায়েন্সে ছিলেন, কিন্তু বর্তমান সময়ে ওনারাও পৃথকভাবে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের মানুষ এই মুহূর্তে এসে কিছু কিছু বিষয় প্রত্যক্ষ করছেন যে আমরা তো এই সকল বিষয়গুলো আগে জানতাম না, এখন কেন এই সকল বিষয়গুলো মুখ্যমন্ত্রী আমাদেরকে অবগত করছেন। আমি এই অনুষ্ঠানের নামকরণ কি করেছি, যে মুখ্যমন্ত্রী কিন্তু এই এডিসি নির্বাচন একটি অগ্নি পরীক্ষা। হয়তোবা দলের যারা সংগঠক যারা রয়েছেন, যারা বিজেপি দলকে পরিচালনা করেন কেন্দ্রীয় ভাবে, ওনারা কিন্তু হয়তোবা ওনার কাছে এই দায়িত্ব দিয়েছেন এই এডিসি নির্বাচনকে বিজেপির হয়ে পরিচালনা করার জন্য। কিন্তু এই মুহূর্তে এসে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির মধ্যে সত্যিই কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রফেসর ডক্টর মানিক সাহা এই বৈতরণী উনি পার হতে পারবেন? বিজেপিকে জয়ের যে আশা রয়েছে সেটাকে বাস্তবে উনি রূপায়ণের চেষ্টা করবেন বা সেটা রূপায়িত হবে? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। কেন আমি বলছি দর্শক বন্ধুরা, এতটা দিন আমরা দেখেছি যে তিপ্রামথা সরকারে থেকে সরকারের মধ্যে সরকারকে বিরোধিতা করতে আমরা দেখেছি। পাশাপাশি যখন এই সকল প্রশ্নগুলো তোলা হতো, তখন তিপ্রামথা দলের পক্ষ থেকে বলা হতো আমরা যদি কোনো অনৈতিক কাজ করে থাকি তাহলে আমাদেরকে অ্যালায়েন্স থেকে বাদ দিয়ে দেওয়া হোক। এ সকল বিষয় আমরা দেখেছি জনজাতি মোর্চার যিনি মন্ত্রী রয়েছেন বিকাশ দেববর্মা, ওনারও কিছু কিছু রুক্ষ বক্তব্য আমরা কিন্তু প্রত্যক্ষ করেছি। কিন্তু এই সকল বিষয়গুলোকে ছাপিয়ে গেছে রিসেন্টলি মুখ্যমন্ত্রী কিছু কথাবার্তা, যেগুলো উনি জনসমাবেশে বলছেন ঠিক আছে, কিন্তু এগুলো যদি আগে জনগণ জানতে পারতেন তাহলে হয়তোবা এই এডিসি নির্বাচনে বিজেপির জন্য জয়ের যে একটা আশা রয়েছে সেটা কিন্তু অনেকাংশে বিজেপি সেটাকে অ্যাচিভ করতে পারত। কিন্তু এই মুহূর্তে এসে উনি যে কথাগুলো মঞ্চে বলছেন সেগুলো কতটুকু বিজেপিকে লাভ দেবে সেটা কিন্তু একটা প্রশ্ন। কারণ আমরা প্রথমেই দেখেছি তিপ্রামথা দল যখন বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে যায়, বিভিন্ন কারণে পাহাড়ে একটা অস্থির পরিবেশ, একটা আতঙ্কের পরিবেশ, একটা ত্রাসের পরিবেশ আমরা পরিলক্ষিত করতে পেরেছি। প্রায় সময় বিজেপি এবং তিপ্রামথার একটা টাসেল সেটা পাহাড়ে লেগেই থাকতো, এবং মানুষের মধ্যে তখন একটা প্রশ্ন তৈরি হতো যে ওনারা নিজেরা অ্যালায়েন্সে রয়েছেন, তাহলে এই ধরনের অব্যবস্থা কেন?
মাঝে মাঝে এও দেখা গেছে মুখ্যমন্ত্রী, তারপর তিপ্রামথা সুপ্রিমো এবং বিভিন্ন দলের যারা উচ্চপদস্থ নেতা নেত্রীরা যারা রয়েছেন, পাশাপাশি মন্ত্রীরা যারা রয়েছেন, ওনারা কিন্তু মঞ্চে উঠে মানুষদেরকে আশ্বস্ত করেছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা হবে জাতি জনজাতিকে সঙ্গে নিয়ে। কিন্তু আজকে আপনারা প্রত্যক্ষ করুন, অনেকে বলছেন যে মুখ্যমন্ত্রী যে কথাগুলো এখন বলছেন সে কথাগুলো যদি উনি আগে বলতেন, হয়তো জনজাতি অংশের মানুষরা সেগুলোকে আরো বেশি করে ধারণ করতে পারতেন, ওনারা সেটাকে অ্যানালাইসিস করতে পারতেন, কোনটা ঠিক কোনটা বেঠিক ওনারা সেটাকে স্থির করতে পারতেন। কিন্তু এই মুহূর্তে এসে কেন বলছেন না? অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মুখ্যমন্ত্রী হয়তো এই অ্যালায়েন্সকে টিকিয়ে রাখার জন্য উনি চুপ থেকেছেন। পাশাপাশি দলের অন্যান্য যারা মন্ত্রীরা যারা রয়েছেন ওনারা কিন্তু সেই রকম ভাবে সেই সময় এগিয়ে আসেননি। কিছু কথা মুখ্যমন্ত্রী এখানে বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা বাজেটের এত পার্সেন্টেজ, প্রায় 30% উপর আমরা এডিসিকে দিয়েছি, কিন্তু এত টাকা দেওয়া সত্ত্বেও সেখানে কোনো ধরনের ডেভেলপমেন্ট হয়নি। এবং সেটা বাস্তব যে এডিসিতে কোনো ধরনের ডেভেলপমেন্টের ছবি অন্ততপক্ষে মৃণালিনী এনএনের ক্যামেরায় আমরা ধরে আনতে পারিনি। তারও একটা আলোচনা আমি আপনাদের সঙ্গে পরবর্তী আরেকটি আলোচনায় আমি অবশ্যই করব যে এডিসিতে বর্তমান অবস্থা কি রয়েছে। এখন যেটা আমি বলছিলাম যে মুখ্যমন্ত্রী বলছেন যে এত টাকা দেওয়া সত্ত্বেও কেন কাজ হয়নি সেটা তিপ্রামথা দলের পক্ষ থেকে জানানো হোক। কিন্তু তিপ্রামথা দলের পক্ষ থেকে একটা অংশ বলছে যে এই সামান্য টাকা দিয়ে কিভাবে এডিসি ডেভেলপড হবে। পাশাপাশি এর উত্তরেও বিজেপি দলের যারা নেতা নেত্রীরা আছেন ওনারা বলছেন যে যদি কাজ না হয় তাহলে তার হিসাবটা কোথায় গেল। যদি টাকা প্রয়োজন হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেইভাবে রিকুইজিশন দিয়ে আরো অ্যালটমেন্ট দেওয়া হবে এডিসির জন্য, কিন্তু যে টাকা রাজ্য সরকার থেকে প্রোভাইড করা হয়েছে সেই টাকার হিসেব কোথায়? কেন এডিসি থেকে সেই হিসাব প্রদান করা হচ্ছে না? যে টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এডিসিকে, সেটা তো জনজাতি যারা রয়েছেন তাদের উন্নয়নের জন্যই তো দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলো খরচা হয়েছে ভালো কথা, কিন্তু এর হিসেব কোথায় সেটা এখন জানতে চাইছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি আরো একটি বক্তব্য এখানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। পাশাপাশি ফরমার যিনি এমপি রয়েছেন রেবতী ত্রিপুরা, উনিও কিছু দাবি করেছেন যে জনজাতি যারা রয়েছেন তাদের উন্নয়নের জন্য স্মোক হাউস করার জন্য রাজ্য সরকার থেকে টাকা প্রদান করা হয়েছে, অর্থরাশি প্রদান করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটা স্মোক হাউসও এডিসিতে নির্মাণ হয়নি। তাহলে টাকা দেওয়া হয়েছে, টাকা খরচা হয়েছে, কিন্তু স্মোক হাউসগুলো কোথায়? এর ফলে রেবতী ত্রিপুরা এখানে একটা দুর্নীতির গন্ধ পাচ্ছেন। সেটা এখন রাজ্যের মানুষ আপনারা জানতে পারছেন। পাশাপাশি রোমান স্ক্রিপ্ট নিয়ে অনেকবার আন্দোলন হয়েছে রাজ্যে, এবং বিভিন্ন সময় দেখা গেছে আমাদের যেটা সেক্রেটারিয়েট যে রোড রয়েছে সেটাকে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে তিপ্রামথার পক্ষ থেকে। সে সময় মুখ্যমন্ত্রী কেন চুপ ছিলেন? তখন সেই আন্দোলনকে উনি সেভাবে কেন করা হস্তে উনি সেটাকে প্রতিহত করেননি? রাজ্যের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে বর্তমান সময়ে জানতে চাইছেন। পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী উনি রোমান স্ক্রিপ্ট নিয়ে বলেছেন যে 6th শিডিউল যেটা রয়েছে সেখানে রোমান স্ক্রিপ্টে সেরকম প্রবিধান নেই বলে কিন্তু উনি বলার চেষ্টা করেছেন। যদি সেটা 7th শিডিউল হয় সেখানেও সেটা গ্রহণ করার কোনো ধরনের প্রবিধান নেই, সেটা কিন্তু জনসমক্ষে উনি বলেছেন। তো এত কিছু বলার পরেও দেখা যাচ্ছে রোমান স্ক্রিপ্ট নিয়ে একটা অতি উৎসাহী মহল সেটাকে রাজনৈতিক একটা এজেন্ডা তৈরি করে সেখানে রেজাল্ট নেওয়ার চেষ্টা করছে। তো এই কথাগুলো আগে কেন বলেননি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? হয়তোবা যারা সমালোচক, আমি যেটা বললাম আগে, মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছেন যে অ্যালায়েন্স রয়েছে, আমি এই মুহূর্তে বললে অ্যালায়েন্সটা নাও টিকতে পারে। কিন্তু রাজ্যের মানুষ জানতে চাইছে, আপনি চুপ থাকার কারণে রাজ্যের মানুষের তো ক্ষতি হয়েছে,
এতগুলো টাকা আপনারা রাজ্য সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে আপনারা দিয়েছেন, সেই টাকার কোনো হিসেব আপনারা পাননি, কিন্তু খরচা হয়ে গেছে। এবং এটাও বাস্তব, অনেকে বলছেন যে এডিসিতে কিছু কিছু নেতা কর্মী যারা রয়েছেন তাদের একটা সময় কিছুই ছিল না, তারা এখন বিশাল টাকার মালিক হয়ে গেছেন। সেটা কিন্তু দাবি করছেন জনজাতি অংশের মানুষরাই। যখন আমরা গ্রাউন্ড রিপোর্টিং করতে যাই তখন ওনারাই বলছেন যে বড়লোক হয়েছে, জনজাতি বড়লোক হয়েছে, ঠিক আছে, কিন্তু নেতা কর্মীরা হয়েছে এডিসিতে, প্রকৃত জনজাতি অংশের মানুষরা উন্নত হয়নি, সেটা কিন্তু বলেছেন। পাশাপাশি আজকেও দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গোমতী ডিস্ট্রিক্টের যিনি আইএস অফিসার রয়েছেন মিস্টার চাকমা, উনি একদম নিট অ্যান্ড ক্লিন একজন ভদ্রলোক, সপাটে একদম ভদ্রলোক বলা যেতেই পারে। মুখ্যমন্ত্রী যেই ধরনের প্রকৃতির মানুষ, এবং সেই গোমতী ডিস্ট্রিক্টের যিনি আইএস ছিলেন অফিসার, উনিও একদম ভদ্র মানুষ। কিন্তু দেখা গেছে কি, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে সেদিন যখন একটা গোমতী ডিস্ট্রিক্টের একটা সাব ডিভিশনাল অফিসকে তালা মেরে দেওয়া হয়েছে, সেটা কি ভাবা যায়? একটা গণতান্ত্রিক রাজ্যে বা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা সাব ডিভিশন যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা বসেন, সেখানটায় তালা দিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে আমি সেই সময় এসপিকে ডেকে এনে বলেছি যে কেন এটা হলো। কিন্তু রাজ্যের মানুষ জানতে চাইছেন, রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, আপনি কেন যেদিন এই আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল তার আগের দিন কেন আপনি সে ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি? কিভাবে তালা দেওয়ার সাহস পায় একটা সাব ডিভিশনাল অফিসকে কিছু কিছু মানে আন্দোলনকারী? তখন আপনি কেন বলেননি, আজকে আপনি বলছেন? পাশাপাশি আরো একটি বিষয় আমি এখানে উল্লেখ করতে হচ্ছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এখন বলছেন যে রাজ্যের কমলমতি যারা জনজাতি অংশের মানুষরা যারা রয়েছেন তাদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে সেটাকে ওনারা নিজেদের মানে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছে। অনেকে কিন্তু ওনাকে সাপোর্ট করছেন, কারণ আমরা তিপ্রামথার আন্দোলনের রূপরেখা দেখেছি, আমরা আইপিএফটিরও রূপরেখা দেখেছি। আইপিএফটি বলেছিল আমরা তিপ্রা লেন চাই, কিন্তু তিপ্রামথায় এসে সেটাকে বিশেষণে বিশেষিত করে সেটাকে সংযোজন করলেন, আমরা গ্রেটার তিপ্রা লেন চাই। এখন গ্রেটার তিপ্রা লেন কোত্থেকে কোথায় শুরু হবে সেটা কিন্তু আজ অব্দি রাজ্যের জনজাতি অংশের মানুষরা যেমন জানতে পারেননি, রাজ্যের জাতীয় অংশের মানুষরাও কিন্তু জানতে পারেননি। পাশাপাশি আরো অনেক কিছু বলা হয়েছে, ইন্টারলোকেটার করা হবে, অনেক কিছু করা হবে, সেটা বলা হয়েছিল তিপ্রামথার পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তিপ্রামথার কোনো মানে যে ওনাদের যে একটা এজেন্ডা সেটা কিন্তু বাস্তবায়িত হতে কিন্তু রাজ্যের বা এডিসি অংশের মানুষরা কিন্তু প্রত্যক্ষ করতে পারেননি। এডিসি অংশের মানুষদের কি দুর্দশা অবস্থা রয়েছে সেটা আমি নেক্সট যে আলোচনা করব সেটার মধ্যে আমি তুলে ধরব। এবং রাজ্যের সুপ্রিমো তথা তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্যের সম্বন্ধে উনি মানে জনজাতি অংশের যুবকরা কি মনোভাব পোষণ করছেন সেটাও আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো দর্শক বন্ধুরা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মানিক সাহা, ডক্টর মানিক সাহা, উনি রাজ্যের মাননীয় একজন মুখ্যমন্ত্রী, একজন ভদ্রলোক, ভদ্র মানুষ, উচ্চ শিক্ষিত, একজন ডক্টর, একজন প্রফেসর। ওনার সম্বন্ধে এখানে বলার কোনো কিছু অপেক্ষা রাখে না, কারণ উনি বনেদি ফ্যামিলির মানুষ। টাকা পয়সারও ওনার কোনো অভাব আছে বলে আমার ব্যক্তিগতভাবে আমার জানা নেই। এখনো পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো ধরনের কনস্পিরেসির কোনো ধরনের অভিযোগ উঠেনি। কিন্তু এখন ঘটনা হচ্ছে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে, স্বয়ং রাজা নেমে গেছেন। কারণ আমরা কি জানি, দাবা খেলা তো আমরা জানি যে রাজা সর্বশেষ উনি চাল দেবেন, এর আগে মন্ত্রীরা থাকেন, বইলা থাকেন, হাতি থাকে, নৌকা থাকে, সেই জায়গায় উনারা সেটাকে প্রতিহত করবেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে রাজা তথা বর্তমান সময়ে যিনি কান্ডারি রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, উনি সামনে এগিয়ে সেটা ফাইট করছেন, প্রতিহত করছেন। কিন্তু এতে অনেক সমালোচকরা এই মুহূর্তে বলার চেষ্টা করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আটকানোর জন্য বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করার জন্য কেন ক্যাবিনেটের কোনো মন্ত্রী সেইভাবে আগে থেকে এগিয়ে আসেননি, কেন মুখ্যমন্ত্রীকে একা একা এই
খোলা মাঠে ওই প্রতিপক্ষের সঙ্গে এভাবে রাজনৈতিক যুদ্ধে অবতীর্ণ হতে হচ্ছে বা এখনো উনি হচ্ছেন। অনেকে বলছেন অনেক কনস্টিটিউয়েন্সি রয়েছে যেখানে জনজাতি অংশের মানুষরা রয়েছেন, তাদের ভোট ব্যাংকে হয়তোবা বর্তমান ক্যাবিনেটের কিছু কিছু নেতা মন্ত্রীদের আঘাত আসতে পারে। এর কারণে হয়তোবা কেউ মুখ্যমন্ত্রীর সাহায্যে এগিয়ে আসেননি। এই মুহূর্তে কিন্তু কোনো না কোনোভাবে রাজ্যের আপামর জনগণ মনে করছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা বেকায়দায় ফেলার জন্য একটা চক্র কিন্তু দলের মধ্য থেকেই সক্রিয় রয়েছে। পাশাপাশি আজকে একটা ইন্টারভিউ দেখলাম রাজ্যের যিনি তীব্রামথা সুপ্রিমো রয়েছেন মাননীয় প্রদ্যোৎ কিশোর দেববর্মন, উনি বলেছেন যে এক সময় ফরমার যিনি চিফ মিনিস্টার রয়েছেন বিজেপি বিপ্লব কুমার দেব, ওনার খুব প্রশংসা করেছেন এবং উনি সহযোগিতা করেছেন বলে সুপ্রিমো কিন্তু বলছেন। এতে কিন্তু একটা কন্ট্রাডিকশন কিন্তু তৈরি হচ্ছে দলের মধ্যে, দুটো ভাগ হওয়ার কিন্তু একটা পসিবিলিটি কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে। সুপ্রিমো একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, বর্তমান মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অন ক্যামেরাতে এবং ন্যাশনাল টিভিতে, সেই জায়গায় পাশাপাশি উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভূয়সী প্রশংসা করছেন এবং ওনার কাজকে উনি শ্রদ্ধার চোখে দেখছেন বলে উনি জানাচ্ছেন। এতে কি দলের মধ্যে একটা বিভাজন তৈরি করার একটা পসিবিলিটি এখানে তৈরি হচ্ছে না? রাজ্যের জনগণ আপনারা জানাবেন। এই মুহূর্তে যারা কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন, গৃহমন্ত্রী সম্মানিত অমিত শাহজি রয়েছেন, আরো অনেকে রয়েছেন, ওনারা কিন্তু এবার সেটাকে প্রত্যক্ষ করছেন। ওনারা কিন্তু উপলব্ধি করতে পারছেন এবার তীব্রামথা যে ধরনের আসন ওনারা ডিমান্ড করেছেন সেটা কেন্দ্রীয় নেতৃত্ব মানতে পারেননি। তাই হয়তোবা এই অ্যালায়েন্স আজকে এই জায়গাতে নেই। কিন্তু এই মুহূর্তে যদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বর্তমান সময়ে যারা শাসক দলে রয়েছেন, সমালোচকরা বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি ওনার পাশে এসে আপনারা না দাঁড়ান তাহলে কিন্তু ভবিষ্যতে দেখা যাবে আপনাদের এই কন্ট্রাডিকশনের কারণে বা আপনাদের এই ভুল বুঝাবুঝির কারণে অন্য একটি রাজনৈতিক দল এর থেকে একটা ফায়দা তুলে নেওয়ার চেষ্টা করবে। হয়তোবা সেটা ওনারা নিজেরাই কিন্তু আন্দাজ করে নিচ্ছেন যে আপনারা এই ধরনের কাজ করছেন। কিন্তু এই মুহূর্তে অনেকে বলছেন, সমালোচকরা বলছেন যে এই মুহূর্তে আগে মন্ত্রীরা বা নেতারা সেইভাবে মুখ্যমন্ত্রীর পাশে এসে দাঁড়াননি, যেটা অভিযোগ করছেন সমালোচকরা। এখনো কিন্তু সেইভাবে মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করছেন না, উনি একা কিন্তু ফাইট করছেন। তাই অনেকে ভাবছেন এই এডিসি নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে আগামী ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম। এবং সেটা আপনারা কিভাবে দেখছেন, সেটাকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন সম্মানিত রাজ্যের আপামর জনগণ, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। পাশাপাশি এই আলোচনা শেষ করার আগে আমি আরো একটি বিষয় আপনাদের কাছে বলে রাখছি, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি আরো একটি আলোচনা আপনাদের সামনে নিয়ে আসব যেখানে আমি নিজে গেছি তেলিয়ামুড়া প্রত্যন্ত অঞ্চলে। সেখানে পানীয় জলের অবস্থা কি রয়েছে, সেখানে বিদ্যালয়ের অবস্থা কি রয়েছে, সেখানে আর্থসামাজিক যে অবস্থা রয়েছে, সেখানে জনজাতি অংশের মানুষরা কিভাবে অবস্থান করছেন, কিভাবে সেখানকার যারা জননীরা যারা রয়েছেন, যারা মা বোনেরা সেখানে রয়েছেন, তারা কিভাবে ওনাদের প্রত্যেক দিনের জীবন অতিবাহিত করছেন, সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো দর্শক বন্ধুরা। আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালিনী এরেন। নমস্কার।